হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আমার এই ভিডিওগুলো যে যেখান থেকে বসে দেখছেন তাদের সবাইকে এত এত ভালোবাসা। আমরাও সবাই ভালো আছি। আজ আমি অনেকটাই ভোরে উঠেছি, যদিও বা আমার মেয়ের কারণে নয়, কারণ আমার মেয়ের স্কুল ছুটি। আজকে হলো রাস পূর্ণিমা, আর এই রাস পূর্ণিমাতে আমার বাড়িতে পূর্ণিমা পুজো হয়। শুধু রাস পূর্ণিমা বললে ভুল হবে, প্রতি পূর্ণিমাতেই পূর্ণিমা পুজো করে থাকি বাড়িতে। আর আমি যেহেতু সংকল্প করি, পুজো করি আর কি, বামুন আসেন পুজো করতে, তো সেই জন্য আমাকে উপোস থাকতে হয়, কারণ খেয়ে পুজো করব সেটা একটা কেমন লাগে। আর আমাদের বাড়িতে পুজো করতে করতে ওই একটা তো হয়েই যায়, কারণ কি, যে বামুনটা আমাদের বাড়িতে পুজো করেন উনি আবার আমার ছোট কাকি শাশুড়ি আছেন, তো ওনার বাড়িতেও পুজো করেন। তো আগে ওনার বাড়িতে পুজো হয়ে যায়, একই দিনে আমরা পুজো করি, তারপরে উনি আসেন আমাদের বাড়িতে। বিয়ের আগে পূর্ণিমা অমাবস্যা কোনো কিছুই মানা হতো না। মা মানতো দেখেছি, মা অনেকবার ব্রত পুজো পাশা অনেক কিছুই করতো, কিন্তু আমি না সেরকমভাবে কখনো কোনোভাবে করা হয়ে ওঠেনি। হ্যাঁ, পুজো মায়ের করে দিতাম, বাড়িতে সময় পেলে আমি সন্ধ্যাও দিয়ে দিতাম, কিন্তু এর থেকে বেশি কোনো বার ব্রত করা বা কোনো দিন স্পেশালি মানা সেসব করতাম না। শুধু একটাই ঠাকুর মানতাম, সেটা হচ্ছে সোমবার, শিবের পুজো। কারণ আমার বাড়িতে শিব ঠাকুর আছেন প্রতিষ্ঠিত করা আর কি, মন্দির আছে, তো সেই জন্য ওটাই আমি শুধু মানতাম, আর কোনো কিছু না। তাও কোথাও বাইরে টাইরে গেলে আমি আবার শিব ওই সোমবারটা মানাও হতো না আমার। আর এখন আমি কতবার ব্রত পুজো পাশা এইসব নিয়েই পড়ে থাকি। মেয়েরা না বিয়ের আগেই সুন্দর থাকে, কারণ প্রত্যেকটা মেয়েকেই তার মা বাবা অনেক যত্নে আদরে ভালোবাসা দিয়ে বড় করে। আর সেই মেয়েটা যখন শ্বশুরবাড়ি যায় বিয়ের পরে, তখন সেই মেয়েটা কেমন আছে, কি রকম আছে, সেটা জানারও কিন্তু কোনো লোক থাকে না। সংসার সামলাতে সামলাতে সে ভুলে যায় নিজের কথা, সাথে আবার একটা বাচ্চা থাকলে আরোই। সারাটা দিন বেশ ভালোই গরম থাকে, কিন্তু এই ভোরবেলাটা আর রাত্রেবেলা এই দুটো সময় খুব ঠান্ডা লাগে। আর এটা দেখুন, আমাদের বাড়ির জানলা থেকে দেখা যায় সামনের দিকটা, এটা কি সুন্দর লাগছে দেখতে। তখন সাথে আবার পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে। সকালবেলাটা বেশ ভালোই লাগে, এই জানলাটার কাছে একটুখানি সময় দাঁড়িয়ে থাকি আমি, খুব সুন্দর লাগে। আর যখন ঠান্ডা ঠান্ডা হাওয়া আরোই আসে তখন তো আরও ভালো লাগে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু গরম গরম চা না হলে ভালো লাগে বলুন তো? আমার তো এই ঠান্ডাকালে না কফি খেতে, চা খেতে ভীষণভাবে ভালো লাগে। আপনাদের কেমন লাগে বলুন? আর এদিকে মেয়ের যেহেতু আজ স্কুল ছুটি, সেই জন্য ও বিন্দাস ঘুমোচ্ছে। যখন ওর স্কুল ছুটি থাকে না, ও একদম তাড়াতাড়ি উঠতে চায় না, ঘুমোয় অনেকক্ষণ পর্যন্ত। কখনো কখনো তো 8টা 9টা এরকম হয়েও যায়। আর যখন মামা বাড়িতে যায় তখন তো বলারই নেই, 10টা 10:30 11টা, খেতে ডাকলেও উঠবে না। মাঝে মাঝে আদা দিয়ে বা এলাচ দিয়েও চাটা খেতে ভারী সুন্দর লাগে। আর আমিও ভাবলাম ও ঘুমোচ্ছে, ঘুমোক, আমরা ততক্ষণ চাটা একটুখানি খেয়ে নিই। এদিকে বাবার জন্য চাটা তুলে রেখেছি বিনা চিনি দিয়ে, কারণ বাবার সুগার আছেন, ওই জন্য বাবা খাবেন না। তো আর তারপরে বাবারটা নামিয়ে আমাদের জন্য একটুখানি চিনি দিলাম। আজ আমার ভাগ্নিরা না বাড়ি চলে গেছে। আর এখানে দেখুন কি সুন্দর গাছগুলো লাগছে না। আমি ছাদে এসেছি এখন জামা কাপড় কাচবো বলে, তো দেখে মনে হলো আপনাদেরকেও একটু দেখাই। আর এই দেখুন আবার বাঁদর এসেছে, এসে দেখেছেন কি করেছে, এক একটা ফুলের গাছকে না তুলে তুলে ফেলেও দেয়, আবার এমনও করে পুরো গাছগুলোকে নিয়ে টপ সমেত নিয়ে ভেঙে দেয়, মুচড়ে দুমড়ে শেষ। আর এটা আমাদের বাড়ির আমার যেদিকে বড় একটা জানলা আছে, তো তার পেছন দিকটা, বাড়ির ঠিক পেছন দিকটা বলবো না, এটা সাইডের দিকটা। আর এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে যখন আমার মেয়ে হয়েছিল আর কি, তো হসপিটাল থেকে ওই গাছটা দিয়েছিল। আমার মেয়ের সাথে সাথে
গাছটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে, মেয়েও যেমন বড় হচ্ছে সাথে গাছটাও বড় হচ্ছে। আর এদিকে এই যে কলা গাছ, নিম গাছ, এই নিম গাছটা না আগে আরও অনেক বড় ছিল। এইদিকে আবার আমার দেরি হয়ে যাচ্ছিল, তো সেই সব রেখে টেখে দিয়ে আমি বললাম না আগে কাপড় টাপড়গুলো কেচে নিই। এদিকে কাচা হয়ে গেছে আর এখন মেলামেলি করছি। আমি জীবনে চলার পথে এমন একটা মানুষকে বেছে নেওয়া দরকার যে সব সময় পাশে থাকবে, মোটিভেট করবে, তোমার শত প্রবলেমেও যে সাথ ছাড়বে না, যার কাছে বসে দুটো মনের কথা বলা যাবে, যে কিনা সব সময় তোমার পজিটিভ দিকটাকে দেখার চেষ্টা করবে বা তোমায় পজিটিভভাবে সব কিছু বলবে। যন্ত্রণার মুহূর্তগুলো যে কিনা পাশে বসে সব সময় তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে, ব্যাস এটুকু হলেই হবে, বেশি কিছু না। আর এই রকম মানুষ জীবনে আসলে তাদেরকে খুব শক্ত করে না ধরে রাখা দরকার। সেটা যে কেউ হতে পারে, এমন কোনো মানে নেই যে স্পেসিফিক করেই একটা কোনো মানুষকে বলা হয়। এখন বাজে 8:20, আমি জাস্ট স্নান করে আসলাম, এখনও আমার গপু ঘুমোচ্ছে। চলুন ছাদে যাই আরেকবার। এখন ছাদে যাব, আরও কিছু কেচেছি সেইগুলো মিলবো। তারপর এখনও আমার পুজো বাকি আছে, পুজো হয়নি। এখানে এগুলো সব মিলেছি, এগুলো সব মিলেছে, আরও আছে। এই কয়েকটা আরও কাচলাম, এই যে কয়েকটা, এগুলো এখন মিলবো। এটা আমার পাশের রুম। এই রুমটাতে কেউ আসলে পরে ঘুমোয় বা বেটু পড়াশুনোও করে, বা আমরাও হয়তো কখনো সখনো একটুখানি শুই বসি এইরকম আর কি। তো আমার ঠাকুরঘর না ওপরে আছে, সেখানে আমি একদিন আপনাদের সঙ্গে আমার ঠাকুরঘরটা শেয়ার করব। ঠাকুরঘরটা কেন আমি নিচে নামিয়ে এসেছি সেই কথাটাও আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এটুকু বলি যে আমার শাশুড়ি অসুস্থ ছিলেন 1-1.5 বছর আগে। অসুস্থ বলতে হাতে একটু ক্র্যাক হয়েছিল, তো ছিল আর কি প্লাস্টার, তো সেই জন্য ওপর নিচের অনেক অসুবিধা হচ্ছিল। আর মেয়েও আমার খুব দুষ্টু, আমার ও কী করে, আমি পুজো করতে গেলেই ও সিঁড়িগুলো দিয়ে লাফালাফি করে, ঝাপাঝাপি করে, তো সেই জন্য আমি বাধ্য হয়ে আপাতত এখানে নিয়ে এসেছি। তো সেই জন্য এখানেই এখন রেখে পুজো করছি, কারণ ওই যে বললাম মেয়ের জন্য। আর এদিকে সত্যনারায়ণের পুজো হবে বলে আমি সব জোগাড়যন্ত্র করে রেখেছি, বামুন ঠাকুর আসলেই পুজো হবে। আর এটা সিন্নির জন্য আমি আলাদাভাবে করে রেখেছি। আর বেবি হওয়ার পরে আমারও কোমরের ব্যথাটা বেশ ভালোই আছে, তো সেই জন্য ডাক্তার আমাকেও না বেশি সিঁড়িতে ওঠানামা করতে বারণ করেছেন। আর গোপাল আছে বলে 3 বার আমাকে তো ঠাকুরঘর যেতেই হবে, তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে এখন এখানেই থাকুক। পরে আমি ভেবেছি যে ঠাকুরগুলো ওই ঠাকুর ঘরে রেখেই পুজো করব, তবে আর একটু দিন যাক, মানে ওই 1 বছরের মতো যাক, তারপরেই আমি করব। এতে কি আমার মেয়েটা আর একটু বোঝার মতো হয়ে যাবে। আর এদিকে বামুন ঠাকুর এসে গেছেন, তো সেই জন্য আমি সিন্নি ভোগ করবো আর কি, সত্যনারায়ণ পুজোর, তো সিন্নি ভোগটা মাখাচ্ছি। আর ঠাকুর ঘর যেখানেই থাকুন না কেন, ঠাকুর তো সব জায়গাতেই থাকে, এখানে রাখাও যাও ওপরে রাখাও তাই, সবার কি আর সামর্থ্য থাকে ঠাকুর ঘরের? যাদের নেই তারাই বা কিভাবে করবে। তো আমি সেই সব ভেবে ভাবলাম যে থাক এখানেই। আর এই রুমটা তো আমরা সেরকমভাবে ব্যবহারও করি না, সেই জন্য আর এতটা গুরুত্ব দিচ্ছি না, কারণ আমরা আমাদের বেডরুমেই ঘুমোই 3 জন, ওখানেই বসে খাওয়া দাওয়া বা আমার মেয়ের পড়াশুনোটা সব কিছু। লোকজন আসলে হয়তো তখন এই রুমটা ওনারা ব্যবহার করেন, না হলে না। এখানে ওই আলমারি আছে, একটা আলনা আছে, ব্যাস এইটুকুই, আর একটা বেড রেখেছি। গোপালকে কাছে রেখে একটা এমন অভ্যেস হয়ে গেছে, এখন মনে হয় যে গোপালকে ওপরে রেখে দেবো, দিলে তো আমি ওকে দেখতেও পাবো না সব সময়। মানছি গোপাল ঠাকুর, কিন্তু তবুও ওকে আমি ছেলের মতো দেখি। তো যখন ওকে আমি প্রথম রাখি আমার রুমের মধ্যেই রেখেছিলাম, রুমের মধ্যে বলতে ওই যে বারান্দাটা আছে আমার, সে বারান্দার মধ্যেই রেখেছিলাম একটা জায়গা করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। তো সেই যে একটা অভ্যাস হয়ে গেছে না, যখনই যেতাম আসতাম ওকে দেখতাম, ওর সাথে কথা বলতাম, এখনও সেই অভ্যাসটা এমনভাবে থেকে গেছে। এখন মনে হয় ওপর ঘরে যদি চলে যায় গোপাল, তাহলে তো আমি ওকে সবসময় দেখতে পাবো না, ওর সাথে সবসময় কথাও বলতে পারবো না। এটা কেমন না লাগে, কেমন একটা যেন। এদিকে পুজো শুরু হয়ে গেছে। শঙ্খচক্র গদা পদ্ম হইল চারি হাত, পূর্ণ ব্রহ্ম সনাতন মহাতেজময়, সেই রূপ দেখি দ্বিজ পড়িল ধরণী, করিল প্রভুস্তব গদ গদ বাণী,
চিনিবারে নাহি পারি তুমি কনজন। সহজে ভিক্ষুক আমি দারিদ্র ব্রাহ্মণ, দেখিতে দেখিতে পুনঃ হইল ফকির। ইতিপূর্বে যেই রূপ আছিল জাহির, দ্বিজ বলে যাহা বলো তুমি যে সকল। উচিতম মম জন্ম করিব সফল, কিরূপে সিন্নি দিব পূজার প্রকার। কহ কহ মহাপ্রভু শুনি একবার, বলেছেন ফকির সে ব্রাহ্মণের তরে। আর আমার মেয়ে খুব রেগে আছে, কারণ আমাকে বলেছিল ওর সাথে মাঠ যেতে হবে, যেখানে ও এখন যোগা জিমন্যাস্টিক শিখতে যাচ্ছে। আর আমার শরীরটা একদম ভালো লাগছিল না, উপোস থাকার জন্য আমার একটু শরীরটা খারাপ হয়েছিল, একটু মাথাও ব্যথা করছিল আর ভীষণভাবে বমিও লাগছিল। তো আমি বললাম তুমি যাও, আমি আজ যেতে পারবো না। ওটাই ওর রাগ যে তুমি কেন যাবে না। তা যাই হোক, ওকে পাঠিয়ে তারপর আমার কিছু কাজ টাজ ছিল সেগুলো সব করলাম। এরপরে ও আসার পরে সন্ধ্যা দিলাম, সন্ধ্যাটা দিয়ে তারপরে ওকে একটু খাইয়ে তারপরে পড়তে বসিয়েছি। পড়তে তো ওকে বসিয়েছি, কিন্তু আমার এত ঘুম লাগছে, মনে হচ্ছে আমি ওখানেই শুয়ে পড়ি। আর আমি যদি একটু ঘুমিয়ে যাই তাহলে ব্যাস হয়ে গেল, আমি তো আর রাত্রে উঠতেই পারবো না। কারণ আমি সারাটা দিন এতটা টায়ার্ড থাকি, একবার ঘুমিয়ে গেলে না তখন ইচ্ছে হয় না যে উঠি, বাকি কাজগুলো করি, কি খাই, কি সবাইকে খেতে দিই, কিংবা আমার মেয়েকেও হয়তো খাওয়াবো। তো এইসব আর ইচ্ছে করে না তখন। সেই জন্য আর আমি ভাবলাম যে থাক, যত কষ্টই হোক ওকে একটু পড়িয়ে দিই, দিয়ে বরঞ্চ একটু শোবো, একটু রেস্ট নেব, কিন্তু ঘুমোবো না। আজ এখানেই শেষ করছি আমার ব্লগটি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।